আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম যে সৌদি আরব থেকে ছুটি বা ফাইনাল এক্সিটে গেলে যাওয়ার পর যারা নতুন ভিসা দিয়ে আসতে চান তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হতে পারে যে আমাকে আজকে প্রায় অনেক দিন ধরে অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই আমি তো ছুটিতে এসেছি, এখন আমি নতুন ভিসা দিয়ে যেতে চাচ্ছি। আবার কয়েকজনে কিন্তু সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্ট থেকে রিটার্ন ব্যাক করতে হয়েছে, কারণ তার ভ্রমণ নিষেধাজ্ঞা বা ট্রাভেল রেস্ট্রিকশন আছে। তো আমি আপনাদেরকে একটা ভয়েস শোনাবো, সবার ভয়েস তো আর শোনানো সম্ভব হয় না, তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবো। আমি একজনেরটা শোনালে আপনারা সবকিছু ক্লিয়ার হতে পারবেন। তো তার আগে আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে বর্তমানে সৌদি আরবে যেই বিষয়টা একদম ট্রেন্ডিংয়ে বা একদম ভাইরাল অবস্থায় আছে সেটা হলো যে আমার নামে ওয়াইফাই আছে, আমার নামে এই অনলাইন থেকে কেনাকাটা করা আছে কিস্তিতে, এবং ওগুলার কারণে আমার বিরুদ্ধে মামলাও হয়ে যায়। 10 বছর ট্রাভেল রেস্ট্রিকশন থাকে সৌদি আরব থেকে, সৌদি আরবের বাইরে কোথাও যাওয়া যাবে না। আর যদি এই মামলাগুলো হওয়ার আগে বা সেটা আমি জানিও না যে আমার নামে মামলা হবে কি হবে না, বা আমি কি কোনোভাবে ঋণ আছে কি না, আমার নামে কোনো ওয়াইফাই আছে কি না সেটা আমি জানি না। আমি তো সাদা মনে কাদা নাই, জমের কি ভয়। আমি সোজা সাপটা ছুটিতে কিংবা ফাইনাল এক্সিটে দেশে যাই, দেশে গিয়ে আবার নতুন করে আবার আসার চিন্তা ভাবনা করি। কিন্তু আসার পথেই আমার বাধা সৃষ্টি হয়, কারণ আমি যাওয়ার সময় কিন্তু আমার নামে কোনো মামলা নাই। এটা আমি যেহেতু যেতে পারছি, তার মানে আমি বুঝতে পারছি যে আমার বিরুদ্ধে কোনো এলিগেশন নাই। কিন্তু যাওয়ার পর আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, সেটা যাওয়ার 2 মাস 4 মাস 6 মাস পরে, বা কারোর ওই যাওয়ার 15 দিন পরে বা 1 মাস পরেও কিন্তু এই মামলাটা হয়ে যেতে পারে। তো আজকে যে বিষয়টা, যে আমাকে এক ভাই বলছে, আমি আমার মুখে বলি তারপরে আমি আপনাদেরকে তার ভয়েসটা শোনাবো। আমরা যারা ফাইনাল এক্সিটে যাব বা ছুটিতে যাব, তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবো যে আমার ইকামাতে কোনো রকম এলিগেশন আছে কিনা, কোনো রকম মামলা বা ঋণ বা কোনো রকম কিস্তি এরকম ধরনের কোনো মানে কিছু আছে কিনা, সেটা আমরা অবশ্যই জাস্টিফাই করে যাচাই বাছাই করে শিওর হয়ে তারপরে সৌদি আরব থেকে যাওয়াটা সবচাইতে মানে বুদ্ধিমানের কাজ এবং ভালো কাজ। কারণ আমরা সৌদি আরব থেকে যাওয়ার পর নতুন ভিসা দিয়ে আসার চিন্তা ভাবনা যে কোনো সময় করতে পারি, কিন্তু সেখানে যদি নিষেধাজ্ঞা থাকে তাহলে আমরা কীভাবে আসবো? আমাকে আজকে যে ভাই জানিয়েছে যে ভাই গতকালকে মেসেজটা দিচ্ছে, আমি আজকে মেসেজটা পাইলাম। তো সেটা হলো যে উনি সৌদি আরব থেকে ফাইনাল এক্সিটে গেছে। ফাইনাল এক্সিটে যাওয়ার পর উনি সুস্থভাবে গেছে। ওনার ফাইনাল এক্সিট লাগানোর আগে কিন্তু উনি ইকামাতে সব কিছু চেক টেক করছে, ওনার বিরুদ্ধে কোনো রকম কোনো এলিগেশন পায়নি। কিন্তু যখন বাংলাদেশে গেছে, বাংলাদেশে যাওয়ার পর এখন সে নতুন ভিসা দিয়ে সৌদি আরবে আবার আসবে, কিন্তু আসার আগে সে কোনো না কোনোভাবে জানতে পারছে বা কোনো না কোনোভাবে তার সন্দেহ হয়েছে যে তার বিরুদ্ধে এরকম কোনো এলিগেশন আছে কিনা। উনি যখন এয়ারপোর্ট প্রিন্ট তুলছে, এয়ারপোর্ট প্রিন্ট তোলার পর যেটা জানতে পারছে সে নিষেধাজ্ঞার মধ্যে আছে, ভ্রমণ নিষেধাজ্ঞা। তো ভ্রমণ নিষেধাজ্ঞা কেন আছে সেটা আপনারা একটু এখন এই ভয়েসে শোনেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই আপনার ইউটিউব থেকে আমি ভিডিও দেখা আপনাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার বের করে আপনাকে দিলাম। ভাই আমি সৌদি আরব থেকে আসছি 4.5 মাসের মতো হয়েছে। আমি সৌদি আরব থাকতে জানতাম না যে আমার ইকামার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, মামলা টামলা সবকিছু চেক করছি, কিছুই ছিল না। কিন্তু আমি দেশে আসছি ফাইনাল এক্সিটে, মেয়াদ 2 দিন থাকা অবস্থায় দেশে ফিরে এসে করছি। ওই ইকামা বানাই না দেওয়ার কারণে ইকামা না বানাই দিয়ে আমার ফাইনাল এক্সিট দিয়ে দিয়েছে। তো পরবর্তীতে আমি দেশে চলে আসছি। তো 2 দিন 8 তারিখে, ফেব্রুয়ারি মাসে 8 তারিখে আমি আমার ইকামা এয়ারপোর্ট প্রিন্ট তুলছি সৌদি আরব থেকে। ওইখানে আপনার ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া আছে। এরকমটা কেন হয়েছে ভাই, আপনি যদি আমাকে কাইন্ডলি জানাইতেন। প্রিন্টের মধ্যে যে নিষেধাজ্ঞা লেখা আছে ওইখানে আপনার কিছু নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারটা 6 সিরিয়ালের। আমি বুঝতেছি না এটা কি। আর পরবর্তীতে আমি জানতে পারলাম আমার নামে একজনে ওয়াইফাই তুলছিল যে ওয়াইফাই। তো ওইটার মামলার কারণে কি আমার সৌদি যাওয়া নিষেধাজ্ঞা দিছে কিনা ওইটা আমি বুঝতে পারতেছি না। আর যদিও মামলা থাকে আমি বাংলাদেশে থাকি, ওইখানে মামলাটা কি শেষ করতে পারবো কিনা। সৌদি থেকে আমি চলে আসছি, যেহেতু ফাইনাল এক্সিট দিচ্ছে, আমি এক্সপায়ার হয়ে থাকতে চাই না, এই কারণে আমি আবার বৈধভাবে যাওয়ার জন্য আমি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরকম সমস্যা আপনার সাথেও কিন্তু হতে পারে ভাই। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব এবং সাজেস্ট করব যে আপনারা সৌদি আরব থেকে যাওয়ার আগে আপনার নামে কোনো রকম ওয়াইফাই আছে কিনা, আপনার নামে কোনো রকম কিস্তি আছে কিনা,
বা এরকম ধরনের বিষয়গুলো আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন। আর যাচাই বাছাই করতে গেলে আপনি কোথায় থেকে করবেন? সেটা হলো আপনি অবশ্যই নাফিদ থেকে করবেন। আপনি আপনি যদি মনে করেন যে আপনি আবসার অ্যাকাউন্টে চেক করবেন না, আপনি আবসার অ্যাকাউন্টে চেক করতে পারবেন না। চেক করলে আপনি কিছু জানতে পারবেন না। আবসার অ্যাকাউন্টে শুধু তখনই জানতে পারবেন যখন আপনার বিরুদ্ধে একটা মামলা হইব। এর আগে কিন্তু আপনি জানতে পারবেন না যে আবসার অ্যাকাউন্টে আপনার কোনো রকম মামলা আছে কিনা, সেগুলা আপনার অ্যাকাউন্ট এই আবসারি দেখাবে না। মামলা হওয়ার পর, নিষেধাজ্ঞা হওয়ার পর দেখাবে। তো আপনি এগুলা চেক করতে হলে আপনাকে অবশ্যই নাফিদ ব্যবহার করতে হবে। নাফিদে যখন ঢুকবেন, নাফিদের ভিতরে আপনার একটা বন্ড থাকবে বা একটা কন্ট্যাক্ট থাকবে। যদি আপনি কোনোভাবে মানে লেনদেনের হয়ে থাকেন, শিকার হয়ে থাকেন বা কোনো একটা প্রতারণার শিকার হয়ে থাকেন, তাহলে সেটা আপনি নাফিদের মধ্যেই আপনি ঢুকলে কইতে পারবেন যে নাফিদের মধ্যে আপনার নামে কোনো রকম কোনো বন্ড আছে কিনা। যদি ওয়াইফাই সংক্রান্ত কোনো বন্ড থাকে, যেটাকে আমরা বলি বাংলা স্টাম্প করা থাকে, তাহলে আপনি সেখান থেকে জানতে পারবেন যে আপনার নামে একটা বন্ড আছে। সেটা আপনার জানা মতো হতে পারে, না জানা মতো হতে পারে। ঠিক আছে? তো এগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এই জিনিসগুলো চেক করে তারপরে ইনশিওর হয়ে তারপরে আপনারা ফাইনাল এক্সিটে যান কিংবা ছুটিতে যান, যেখানেই যান কোনো অসুবিধা নাই। যাওয়ার পর আপনি নতুন ভিসা দিয়ে আসতে আর কোনো দ্বিধা থাকবে না। এই হলো বিষয়টা। কারণ সৌদি আরবে বর্তমানে এই বিষয়গুলো একেবারে ট্রেন্ডিংয়ে আছে ভাই। কারণ আমি জানি না যে আমার নামে 2-3টা ওয়াইফাই আছে, আমি জানি না আমার নামে পোস্টপেড সিম আছে, আমি জানি না আমার নামে একজনে মোবাইল কিনছে, আইফোন কিনছে 5-6 হাজার রিয়াল দিয়া, কিস্তি একটা দিছে আর দেয় নাই, কারণ সে তো আমার নামে কিনছে। এটা তো তার প্রতারণা। এরপরে অনেকে আছে মোবাইল কম্পিউটার ওইটা সেনা নান্দিবাসী অনেক কিছু কিনে প্রতারণা কইরা আপনারে ফোন দিয়া আপনার সাথে ভালো ভালো কথা বলে আপনার কাছ থেকে ওটিপি কোডটা নেওয়ার চেষ্টা করবে, কিংবা আপনাকে কোনো লোভনীয় অফার দিয়া আপনাকে বোকা বানিয়ে আপনার কাছ থেকে একটা ওটিপি কোড নিব। ওটিপি কোড নিয়ে তারপরে আপনারে এই ফান্দে ফালাইব। তো এই ফান্দে পড়ার পর আপনার লাইফটা একেবারেই মানে নড়বড় হয়ে যাবো, একেবারে বরবাদ হয়ে যাওয়ার মতন অবস্থা। কারণ সৌদি আরবে ভাই একটা লোক সৌদি আরবে নতুন আসে, নতুন আসার পর 6 মাস 7 মাস পরে তার বিরুদ্ধে মামলা। কেন? ওই যে তারে বোকা বানিয়া ধোকা দিছে। ঠিক আছে? তো না খায়া না দেয়া হাজার হাজার রিয়াল অনেকে জরিমানা দিতে আছে। ভাই আমি যেহেতু এই বিষয়টা নিয়ে অনেক ভিডিও দিয়েছিলাম, আমার কাছে এই ধরনের এই সম্পর্কিত প্রচুর পরিমাণে এসএমএস আসে। আমার ভিডিও থেকে ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কে আমার এই বিষয়গুলো নিয়ে হোয়াটসঅ্যাপে নক করেন। মানে আমার মনে হয় যে প্রতি দৈনিক না হইলেও 100 মেসেজ আসে শুধু এই ওয়াইফাই সংক্রান্ত। অন্যান্য আদার সংক্রান্ত নিয়ে মেসেজ তো আসেই, কিন্তু ওয়াইফাই সংক্রান্ত মেসেজগুলা প্রতি দৈনিক না হয় 100 মেসেজ আসে শুধু ওয়াইফাই সংক্রান্ত নিয়ে। ভাই আমার নামে কে জানে ওয়াইফাই উড়াইছে, আমার নামে এই মামলা, আমার নামে ওই মামলা, আমি জানি না, আমি খাই নাই শুই নাই, আমি আসামি। বাস কথা একটাই। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। কারোরে ওটিপি কোড দিবেন না, কোথাও থেকে বাইরে থেকে একটা সিম কার্ড কিনবেন না। যদি সিম কার্ড কিনতে হয় আপনি কাস্টমার কেয়ার থেকে বলবেন যে আমি একটা আইডি সিম কার্ড কিনুম, ফতুরার না। আইডি সিম কার্ড কিনুম। আইডি সিম কার্ড কিনলে আপনি আর কোনো বিপদে পড়বেন না, এবং সেখানে বলতে হবে যে আপনি একটা আইডি সিম কার্ড চান। আইডি সিম কার্ড বলতে প্রিপেড। ঠিক আছে? আর পোস্টপেড যেটা, যারা নতুন আছেন তারা অবশ্যই এই কথাগুলো জানতে হবে। যেটা পোস্টপেড সেটাকে বলে ফতুরা। আর যদি আপনি প্রিপেড কিনেন, প্রিপেড কিনলে আপনি সেখানে বলতে হবে যে আইডি সিম কার্ড, অর্থাৎ নর্মাল সিম কার্ড কিনবেন। তাহলে আপনারা একটা নর্মাল সিম কার্ড দিব। আমারে আজকে আরও একজন ভাই জানিয়েছেন যে সে মোবাইলি কোম্পানি থেকে একটা সিম কার্ড কিনছে, তারে পোস্টপেড ধরিয়ে দিছে। পোস্টপেড ধরে দেওয়ার পর সে কিছুদিন ব্যবহার করার পর দেখে যে 300 প্লাস 300 কয় রিয়াল জানি বললো যে ফতুরা আসে, তার নামে একটা বিল আসে। তো তাৎক্ষণিক সে কিন্তু বকেয়া যে বাকি 300 কয় রিয়াল যেন বাকি ছিল সেই টাকাটা পরিশোধ করে সিম কার্ডটা বন্ধ করে দিছে। ঠিক আছে? তো এরকমটা কিন্তু এই যে দেখেন, মোবাইলই বললেন, জেইন বলেন, এসটিসি বলেন, অফিসে কিন্তু এটা কিন্তু তাদের একটা কমিশন আছে। ঠিক আছে? এটা অনেক লম্বা, এই বিষয়টা নিয়ে আমি আর একটা ভিডিও দিয়ে দিব। ঠিক আছে? সিম কার্ড কিনতে গেলে কিন্তু অনেক সতর্কভাবে কিনতে হয়। আমিও এরকম একটা ফান্দে পড়তে গেছিলাম।
ঠিক আছে, আমি একটা সিম কার্ড কিনতাম যাইয়া কিন্তু তাৎক্ষণিক আমি আবার এটা সলভ করছি 1 মিনিটের ভিতরে। আমার যখন সিম কার্ডটা দিছে এখনো সিম কার্ড ভাঙি নাই। না ভাঙার আগেই আমি জানতে পারছি যে আমার এই সিম কার্ডটা সে আমার সাথে 2 নাম্বারই করছে। সেখানে অনেক ঝামেলা হইছে তার সাথে আমার। ঠিক আছে? তো যাই হোক, তো আপনারা অবশ্যই সিম কার্ড কিনতে গেলেও কিন্তু সতর্ক থাকতে হবে। আপনি কি আইডি সিম কার্ড কিনবেন নাকি পোস্টপেড কিনবেন? তো আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটা লম্বা হয়ে গেছে গা। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর আমি আবার বলি, দেশে যাওয়ার আগে ছুটিতে কিংবা ফাইনাল এক্সিটে যাওয়ার আগে ওই বিষয়গুলো মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।